মেগাসিটি ঢাকার সড়ক ব্যবস্থায় দুর্ভোগ এখন নিত্যদিনের অবধারিত চিত্র। পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। সমস্যা সমাধানে চারপাশে রিং রোড নির্মাণের উদ্যোগ। গাদা গাদা বই, কোচিং আর গৃহশিক্ষক মিলিয়ে বিভীষিকাময় জীবন কোমলমতি শিক্ষার্থীদের। মানসিক সমস্যাগ্রস্ত এক প্রজন্ম গড়ে ওঠার আশঙ্কা বিশেষ বিশ্লেষকদের। আবাসন সহ নানা সমস্যায় ঢাকার ব্যারাকগুলোতে পুলিশ সদস্যদের মানবেতর জীবনযাপন। ডিউটি শেষে নেই বিশ্রামের সুযোগ, সমাধানে পদক্ষেপ নেওয়ার দাবি কর্তৃপক্ষের। পুলিশি হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক। এবং জায়গার অভাবে মাসের পর মাস গোডাউনের বাইরে ফেলে রাখায় গাইবান্ধায় নষ্ট হচ্ছে ইউরিয়া সার। কিনতে আগ্রহী নয় কৃষক, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। দুর্ভোগ আর মেগাসিটি ঢাকার সড়ক ব্যবস্থা যেন একই সূত্রে গাঁথা। দিন, মাস কিংবা বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক নিয়ে পরিকল্পনা বদলায়, কিন্তু বদলায় না রাস্তার দুর্ভোগের চিত্র। কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির তথ্য বলছে, এভাবে চলতে থাকলে 7 বছর পর নগরবাসীর প্রতি 5 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টারও বেশি। বাস্তবতা মেনে রাজুক বলছে, সমস্যা সমাধানের ঢাকার চারপাশ জুড়ে 3 ধাপে রিং রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। কোথাও ভাঙাচোরা, কোথাও কাদা পানিতে তৈরি হয়েছে খানাখন্দক, কোথাও আবার রাস্তার মধ্যে পড়ে আছে বড় বড় ইটও। মেগাসিটি ঢাকার অনেক সড়কের চিত্র এখন এমনই। যেরকম চাক্কার ক্ষতি, গাড়ির বডির ক্ষতি, ইঞ্জিনের প্রতিও প্রেসার পড়ে, গাড়ির পাত্তি ভাঙতেছে, চাক্কার ক্ষতি হইতেছে, অনেক সময় গাড়ির চাক্কা ভাষ্ট হয়ে যেতেছে গাড়ি ঘোড়া। যেটা 5 বছর কন্টিনিউ চলার কথা, এই রাস্তার কারণে ওইটা আমাদের 1 বছরও চলা সম্ভব হয় না। একটি আধুনিক নগরীর মোট আয়তনের 25% সড়কের প্রয়োজন থাকলেও ঢাকায় আছে মাত্র 8%, যার 52% এবার দখল অবৈধ পার্কিং এ। যার ফলে সৃষ্ট যানজটে নগরবাসীর যে সময় নষ্ট হয়, বছরে তার আর্থিক মূল্য প্রায় 1 লাখ কোটি টাকা। রাস্তা দখল করে রাখে কিংবা গাড়িতে পার্কিং করে ছেড়ে দেয়, 5 মিনিটের রাস্তা কমার পক্ষে 2 ঘন্টা লাগে। মেগা সিটি এবং মৌচাকের মতো একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় সারাদিন ধরে গাড়ি জ্যামের পরে জ্যাম পড়ে আছে। এসটিপি অনুযায়ী ঢাকার সড়ক ব্যবস্থার উন্নয়ন না হলে 2024 সাল নাগাদ রাজধানীতে যানবাহনের গতি ঘন্টায় 5 কিলোমিটারও থাকবে না। বিশ্লেষকরা এই অবস্থার জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীন ও সাংঘর্ষিক সিদ্ধান্তের পাশাপাশি দায়ী করছেন রাজুকের ত্রুটিপূর্ণ পরিকল্পনাকে। এখনই মূল ঢাকার দুপাশে নতুন আবাসন গড়ে ওঠার আগেই পর্যাপ্ত রাস্তা না বানালে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে বলে আশঙ্কা তাদের। রাজুক তার যে ভূমিকাটা রাখার কথা ছিল সেটা কখনো রাখেনি। মাত্র 2.5% রাস্তার মধ্যে এই গণপরিবহন বা বাস চলতে পারে। ঢাকায় এখন যেই পরিমাণ মানুষের বসতি এবং গাড়ি ঘোড়া চলছে, সেগুলিকে সামাল দিতে গেলে পূর্বাঞ্চলে সুন্দর একটা সড়ক বিন্যাস দিতে হবে, পশ্চিমাঞ্চলে একটা সড়ক বিন্যাস দিতে হবে, এটা ম্যান্ডেটারি। এই যে আমরা মেট্রো রেল করছি উপর দিয়ে, তারাই আবার এখন নতুন প্রস্তাব করছে ডিটিসিএ। এখন আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল করা উচিত ছিল, ওটা ভুল হয়েছে। এই যে সাংঘর্ষিক সিদ্ধান্ত, সাংঘর্ষিক মন্তব্য এবং সাংঘর্ষিক পরিকল্পনা, এটি ঢাকা শহরকে ধ্বংস করার জন্য অন্যতম প্রধান কারণ। সংকট সমাধানে সড়কের পরিমাণ অন্তত 15% উন্নত করতে ঢাকা ও এর চারপাশে আউটার, মিডল ও ইনার রিং রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজুক। মিডল রিং রোড এবং আউটার রিং রোড করা হচ্ছে। তো আউটার রিং রোডের উদ্দেশ্য হচ্ছে যারা শহরের মধ্য দিয়ে এখন পাস হচ্ছে, আমরা সেই গাড়ির যানবাহনগুলো আমরা শহরের মূল সিটির মধ্যে আসতে হবে না, এরকম একটি প্ল্যান আছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু মূল ঢাকায় আর নতুন করে সড়ক নির্মাণ সম্ভব নয়, তাই সংকট সমাধানে গণপরিবহন নির্ভর ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে যতটুকু রাস্তা আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িকে নিরুৎসাহিত করে মেগাসিটি ঢাকায় বসবাসরত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন তারা। এছাড়া ঢাকার মধ্যে থাকা নৌপথ ও রেলপথকে আরো বেশি জনবান্ধব করতে পারলেও সড়ক সংকট নিয়ে সৃষ্ট জটিলতা অনেকখানি হ্রাস পাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। স্কুলের গাদা গাদা পাঠ্যপুস্তক, কোচিং ও গৃহশিক্ষক সব মিলিয়ে এক বিভীষিকাময় শিক্ষা জীবন কোমলমতি শিক্ষার্থীদের।
প্রিয় সন্তান যে এতে দম ফেলার ফুরসত পাচ্ছে না তা স্বীকার করছেন অভিভাবকরা। তবে পিএসসি বা জেএসসিতে ভালো করতেই হবে এমন এক ধরনের প্রতিযোগিতায় জেনে শুনেও সন্তানের এ কষ্টকে এড়িয়ে যাচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে জাতির জন্য অপেক্ষা করছে মানসিক সমস্যাগ্রস্ত এক প্রজন্ম। নিজামুদ্দিনের ক্যামেরায় আজহার লিমনের রিপোর্ট। যেন সূর্য মামার সঙ্গে পাল্লা দিয়ে স্কুলে হাজির হবার প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় কখনো মেলে একটু খাওয়ার সুযোগ, আবার কখনো না। ছোট্ট দেহ আর কোমল মনের এই শিক্ষার্থীদের তাই অভিযোগও অনেক। পরীক্ষা, কোচিং, ক্লাস আমার ক্লান্ত লাগে, খেলতে পারি না। আম্মু বলে সারাদিন পড়ো, পিএসসি পরীক্ষার সামনে। ফ্রাইডে শুধু খেলতে দেয়, এছাড়া খেলতেই দেয় না। স্কুলে যাও, স্কুল থেকে কোচিং থেকে পড়া শেষ করে আবার বাসায় এসে আবার প্রাইভেটে পড়া। যখন আমি খেলি তখন আম্মু আমাকে বলে যে খেলো না পড়ো। কিন্তু অভিভাবকরা বলছেন তারা নিরুপায়। তাকে মেরে, তাকে বকে আমাকে পড়াতেই হবে, এবং এই পিএসসি পরীক্ষার জন্য তো আমার বাচ্চাকে আমাকে দুটো কোচিংই দিতে হচ্ছে। আমাদের সেই রিয়েলাইজেশনটা নাই, বাচ্চাদের উপরে অযথাই খুব বেশি প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। যে কোচিং করছে তার ভালো রেজাল্ট, যে কোচিং করছে না তার ভালো রেজাল্ট নাই। সামনে পিএসসি কম্পিটিশনে আসতে হবে, সবাইয়ের ইচ্ছা জিপিএ পাবে, তো আমাদেরকে ওইভাবে কম্পিটিশনে নামতে হয়। দেশে মোট শিশুর 16% আক্রান্ত কোনো না কোনো মানসিক সমস্যায়। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র পড়ার মধ্যে শৈশব কাটানো এসব শিশু পড়তে পারে ভয়ঙ্কর মানসিক সমস্যায়। বাচ্চারাও যখন আমরা দেখি ওদেরকে, ওরা খুবই কমপ্লেন করে যে আমার সময় কোথায়, আমাকে একটু খেলতে দেওয়া হয় না, কারোর সাথে মিশতে দেওয়া হয় না, শুধু পড়ো। টানাপোড়েনের কনফ্লিক্টে তার কনভার্সন ডিসঅর্ডার অনেক সময় হচ্ছে, যে খিঁচুনি হয়ে যাচ্ছে কিংবা ফেইন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, খুবই অল্পতে সেনসিটিভ হয়ে যাচ্ছে। এই ধরনের ডিসঅর্ডারগুলো ডেভেলপ করতে পারে। শিক্ষাবিদরা বলছেন এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রকেই। সহশিক্ষা কার্যক্রমকে বাধ্যতামূলক করার সাথে সাথে সক্রিয় করতে বললেন সামাজিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান পারিবারিক সম্প্রীতিকে। ক্লাস 5-এ এত বড় একটা পরীক্ষার মুখোমুখি হওয়া, এই কোমল মধ্যে বাচ্চাগুলোকে এত বড় পরীক্ষার মুখোমুখি, জ্ঞান তো হচ্ছে শেখার জন্য, পরীক্ষা পদ্ধতিটা থাকবে, কিন্তু সেটা এত ছোট বাচ্চাদের না থাকলে হয়। আমি কেন দিয়ে আসবো 2 লাখ টাকা আগে থেকে, 1 বছর আগে থেকে আমার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য? অর্থাৎ এই প্রতিযোগিতাটা তৈরি করছে একটা দুষ্ট চক্র, আর আমরা এই ফাঁদে পা দিচ্ছি অভিভাবকরা। হ্যাঁ, আমাদেরকে বের হতে হবে এখান থেকে। সরকারি হিসাবে দেশে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থী সংখ্যা প্রায় 4.5 কোটির মতো। তবে ইউনিসেফের তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 45% শিশু। শৈশবকে তুলনা করা হয় সকালের উদীয়মান সোনালী সূর্যের সাথে, কিন্তু একটু ভালো ভবিষ্যৎ কিংবা অদৃশ্য এক প্রতিযোগিতার লড়াইয়ে শহুরে এসব শিশুরা হারাচ্ছে মূল্যবান সে শৈশব। বিশেষজ্ঞরা বলছেন সতর্ক হতে হবে এখনই, নইলে দেশ কিংবা পরিবারকে মূল্য দিতে হবে অনেক। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। একজন ডিউটিতে গেলে আরেকজন ঘুমান, আবার কেউ অসময়ে ডিউটি থেকে ফিরলে একটু বিশ্রাম নেওয়ার জন্য তাকে অপেক্ষায় থাকতে হয় ঘুমিয়ে থাকা সহকর্মী না ওঠা পর্যন্ত। ঢাকার ব্যারাকগুলো ঘুরে দেখা গেছে পুলিশ কনস্টেবলদের এমনই মানবেতর জীবনযাপনের চিত্র। প্রতি বছর পুলিশের সদস্য সংখ্যা বাড়ার সঙ্গে আবাসনের ব্যবস্থা না হয় দিনে দিনে প্রকট হচ্ছে এই সমস্যা। তবে নীতি নির্ধারকরা জানিয়েছেন সমস্যার সমাধানে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহরিয়া জামান দ্বীপের রিপোর্ট। বড় হলরুমের মতো কক্ষগুলোতে সারি সারি বিছানা, একটির সাথে আরেকটি ঠাসাঠাসি করে লাগানো। হাসপাতালে বেডের মতো খাটগুলোতে থাকেন 2 থেকে 3 জন করে পুলিশ সদস্য, তাও পালাক্রমে। বিছানায় যার ঠাঁই মেলে না থাকতে হয় মেঝেতে। দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার ঢাকার ব্যারাকগুলোর পরিবেশ এতটাই খারাপ যে সুস্থ মানুষও থাকার কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বলে জানালেন অনেক কনস্টেবল। কয়েকটি ব্যারাক ঘুরে দেখা যায় পুলিশ সদস্যদের মানবিত জীবনযাপনের এমন চিত্র। আমরা 18 ঘন্টা করে ডিউটি করতেছি, আমরা থাকা জায়গা নাই, খাওয়া জায়গা নাই, যা ডিউটি করে যে এক জায়গায় গিয়ে শোবো তার ব্যবস্থা নেই। এই রুমটা 30 জনের জন্য দিছে ফিক্সড। খাবারের সমস্যা আছে, এই যে থাকার সমস্যা। পুলিশের মোট সদস্য প্রায় 2 লাখ। নতুন আরো 50,000 জনবল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কারণে ভবিষ্যতে ব্যারাক ও আবাসন সমস্যা ধারণ করতে পারে আরো প্রকট আকার। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে বর্তমানে পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন ইউনিটে 12টি ব্যারাক ভবন নির্মাণের কাজ চলছে। নারী পুলিশদের জন্য দেশের 43টি জেলায় নির্মাণ করা হচ্ছে ব্যারাক। এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় 9টি বহুতল আবাসিক ভবন এবং দেশের বিভিন্ন স্থানে আরো 9টি ভবন নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। নতুন করে যে থানাগুলি করছি সেই থানাগুলি অত্যন্ত সুন্দর এবং সবগুলো ফ্যাসিলিটিস সহকারে থানা ভবনগুলি হচ্ছে। কাজে সেই থানাগুলি যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আর পুলিশের কষ্ট করতে হবে না। আমাদের আবাসনের সমস্যা আছে,
যে আমাদের পুলিশ স্টেশনে অল্প জমি পুলিশ স্টেশনে জায়গা হয় না, ব্যারাকগুলিতে আমাদের ব্যারাক করার মতো স্থান নাই। পুলিশের পেশাদারিত্ব বাড়াতে জনবল বৃদ্ধির পাশাপাশি সুযোগ সুবিধা বাড়ানো দরকার বলে মনে করেন সাধারণ পুলিশ সদস্যরা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ফেনী ছাগলনাইয়া সীমান্ত হাটে অসম বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, ছড়িয়ে পড়ছে সস্তা ভারতীয় পণ্য। পুলিশি হয়রানি, ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধ সহ 12 দফা দাবি আদায়ে পণ্যবাহী পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী পরিবহন, এতে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে বসার কথা রয়েছে। পরিবহন ধর্মঘটের খবর জানতে এই মুহূর্তে খুলনার সোনাডাঙ্গায় আছে সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, থেকে শুরু হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায়, অর্থাৎ খুলনা এবং বরিশাল সহ এই 21 জেলাতে কিন্তু গত দুদিন ধরে পণ্যবাহী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা যে ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই 12 দফা দাবিতে তারা যে আন্দোলনগুলো করছে, চাঁদাবাজি, হয়রানি সহ এরকম আরো কয়েকটি দাবি তারা উত্থাপন করেছেন এবং এই দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা এই ধর্মঘটটি চলছে। তো গতকাল দুপুর 3টার দিকে খুলনা সার্কিট হাউসে খুলনা বিভাগীয় কমিশনার নেতৃত্বে কিন্তু একটি সভা আহ্বান করা হয়েছিল এবং সেখানে এই সভা থেকে কিন্তু আসলে দীর্ঘ 2-2.5 ঘন্টা প্রায় সভাটি হয়েছিল, সেখানে কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। তবে তাদের কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি যে আজকে দুপুর 12:30টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক সেখানে আহ্বান করা হয়েছে এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত আসবে। তো সব মিলে যেটি বলবো যে এর প্রভাব যেটি আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, সেটি হচ্ছে যে এখানে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে এখানে সারি সারি ট্রাক কিন্তু রয়েছে। সাধারণত এখানে ট্রাকগুলো অবস্থান করে না দিনের বেলা, বিভিন্ন জায়গা থেকে পণ্য আনা নেওয়া করে। তো এখানে পাশে খুলনা মহানগরীর সবচেয়ে বড় একটি কাঁচা বাজার, এই আড়ত থেকে কিন্তু পণ্য যাওয়া আসা করে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে পণ্য আসে, কাঁচা পণ্য, এবং এখান থেকে আবার বিভিন্ন জেলা উপজেলাতেও এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আড়তে কিন্তু বস্তা ভরে আছে এবং কাঁচা পণ্য কিন্তু এখানে পড়ে রয়েছে। কেউ কেউ ভ্যান যোগে বা ইজি বাইক যোগে বিভিন্ন প্রান্তে নসিমন যোগে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং এছাড়া একটি বড় সমস্যা দেখা দিয়েছে যে গতকাল মোংলা থেকে যে গ্যাস কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে যে খুলনা মহানগরীতে গ্যাস সরবরাহ হয়ে থাকে, এই গ্যাসটি কিন্তু সরবরাহ হচ্ছে না গত 2 দিন ধরে এবং এটি কিন্তু বিশেষ করে আবাসিক বাসা বাড়িতে বেশি সমস্যায় পড়তে হচ্ছে এবং এর বাইরে কিন্তু আবাসিক হোটেলগুলোতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তো গ্যাস ব্যবসায়ীরা তারা কিন্তু আমাদেরকে গতকাল এই অভিযোগটি করেছিলেন এবং এর বাইরে খুলনার স্টেশন রোড এলাকায় একই চিত্র আমরা দেখতে পেয়েছি, সেখানেও ভারী পণ্য ওঠানামা সেটি বন্ধ ছিল এবং খুলনার খালিশপুর এবং দৌলতপুর থেকে যে ট্যাং লরিগুলো চলাচল করত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায়, খুলনা থেকে যে পদ্মা, মেঘনা, যমুনা যে জ্বালানি তেলগুলো সরবরাহ করা হতো সেটি কিন্তু আজকের মতো আজকেও বন্ধ রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে সারি সারি ট্যাং লরি সেখানে অবস্থান করছিল। তো সব মিলিয়ে কিন্তু এখানকার শ্রমিক এবং এখানকার ব্যবসায়ী দুজনের উভয় পক্ষ কিন্তু এবং সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি দ্রুত এর সমাধানটা হোক যাতে মানুষের দুর্ভোগটা আসলে কম হয়। তো এই ছিল সাথীরা আমার কাছ থেকে খুলনার ট্রাক টার্মিনাল থেকে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা যে ধর্মঘট, সেই ধর্মঘটের সর্বশেষ। 12 দফা দাবিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলায় চলছে ধর্মঘট। সেই ধর্মঘটের খবর জানাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। নির্বাচন কমিশন গঠন ইস্যুতে বিএনপির গোপন তথ্য ফাঁসের জন্য দলটির নেতারাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সন্ধ্যায় রাজধানীর হোসনি দালান প্রাঙ্গণে এক স্মরণ সভায় মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দলের ক্ষতি হয় এমন কিছু না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে দলকে সংগঠিত করার কথা বলেন, আমাদের সবাইকে যেভাবে দলের ক্ষতি হয়, দলের কোনো বদনাম হয়,
এইরকম কোনো কাজ করতে যেভাবে আমাদের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে বারণ করেন, আমাদেরকে যেভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যে আহ্বান তিনি জানিয়েছেন, আসুন আমরা তেমনিভাবে আজকে এনে আজিজের মতো নিষ্ঠাবান একজন সংগঠক হিসেবে আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি। আমাদের চয়েস আমাদের দলের লোক হবে না, কিন্তু বিএনপির ইতিহাস বলে তাদের অলওয়েজ এইসব সাংবিধানিক পজিশনে দলীয় লোক। আওয়ামী লীগ না হলেও যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি এই পদের যোগ্য, মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে দিয়ে সার্চ কমিটিও করতে পারেন এবং তিনি ইলেকশন কমিশনও গঠন করতে পারেন। এটা সম্পূর্ণভাবে তার মহামান্য রাষ্ট্রপতি এখতিয়ার। আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নির্বাচন চায় না, উল্টো বিভ্রান্তিকর কথা বলে তারাই রাষ্ট্রপতিকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ক্ষমতায় বসার জন্য নয়, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যই লড়াই করছে বিএনপি। ধন্যবাদ দেব মহামান্য রাষ্ট্রপতিকে যে তিনি গতকাল পার্লামেন্টে বলেছেন যে আমি দেখতে চাই যে গণতন্ত্র সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা সে কথাই বারবার করে বলছি, একটা ইনক্লুসিভ একটা ইলেকশন চাই, সবাই সেখানে অংশগ্রহণ করবে বন্ধুগণ। কিন্তু দুর্ভাগ্য যে দলটি আজকে জোর করে ক্ষমতায় বসে আছে, তারা সেটা চায় না, জানে যে যদি নির্বাচন সুষ্ঠু হয়, অবাধ হয়, তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। সেই জন্য তারা বিতর্কিত করতে চায়, এমনকি মহামান্য রাষ্ট্রপতিকেও তারা বিতর্কিত করতে চায়। দুঃখ হয় যে যখন তাদের শীর্ষ নেতারা এই সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেন, যার কোনো ভিত্তি নেই বন্ধুগণ। স্থান সংকুলন না হওয়ায় মাসের পর মাস গাইবান্ধার বাফার গোডাউনের বাইরে ফেলে রাখায় জমাট বেঁধে শক্ত হয়ে যাচ্ছে ইউরিয়া সার। আর জমাট বাঁধা এসব সার কৃষকরা কিনতে চায় না বলে অভিযোগ ডিলারদের। তবে এসব সারের গুণগত মান ঠিক রয়েছে দাবি করে কৃষি বিভাগ বলছে, গোডাউন কর্তৃপক্ষ ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অনুসরণ করলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না। আর গোডাউন কর্তৃপক্ষ বলছে, কৃষকদের সুবিধার্থে জমাট বাঁধা সার ভেঙে নতুন ব্যাগে সরবরাহ করা হচ্ছে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় বস্তার মধ্যেই জমাট বেঁধে শক্ত হয়ে গেছে ইউরিয়া সার। বোরো আবাদ অনেকটা ইউরিয়া নির্ভর হওয়ায় বোরো মৌসুমকে সামনে রেখে গাইবান্ধা বাফার গোডাউনে চলছে জমাট বাঁধা সার ভাঙ্গার কাজ। জমাট বাঁধা সারের সাথে নতুন সার মিশিয়ে বস্তাবন্দি করে গুছিয়ে দেয়া হচ্ছে ডিলারদের কাঁধে। ডিলারদের অভিযোগ, কৃষকরা কিছুতেই জমাট বাঁধা এসব সার নিতে চায় না। আমরা বিক্রি করি, বিক্রি করার পর দেখা যায় যে এই জমাট বাঁধা সার বস্তার ভেতরে, আবার কৃষক ফেরত নিয়ে আসে দোকানে, আবার চেঞ্জ করে দেওয়া লাগে। আমাদের এখানে একটা ফার্টিলাইজার গোডাউন, যদি বড় আকারে একটা গোডাউন আমরা না পাই, তাহলে আমাদের এই দুর্ভোগ চলতে থাকবে। কৃষক পর্যায়ে যে এই সারটা দিব, এটা কৃষকরা মোটেই গ্রহণ করতে চাচ্ছে না। তার ফলে প্রত্যেকটা ডিলারের ঘরে প্রচুর পরিমাণে এই সার মজুদ রয়ে গেছে। কৃষি বিভাগ বলছে, জমাট বাঁধলেও এসব সারের গুণগত মান সমুন্নত রয়েছে। সার বিপণনে গোডাউন কর্তৃপক্ষ সঠিক পদ্ধতি মেনে চললে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। ডিলারদের চাহিদা মোতাবেক হয়তো দেখা গেল যে লেটেস্ট সারটাই আবার ডিলারদের কাছে চলে যাচ্ছে, যার জন্য পুরাতন সারটা আটকে যাচ্ছে প্রতিবারই। গাইবান্ধার বাফারের ক্যাপাসিটিটা একটু কম, এটা আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তবে গাইবান্ধা বাফার গোডাউনের এই কর্মকর্তা জানালেন, কৃষকদের আপত্তির কারণেই জমাট বাঁধা সার ভেঙে নতুন ব্যাগে সরবরাহ করা হচ্ছে। টাকা হলে গুণগত মান কমে না, এটা পরীক্ষিত এবং সবখানে একই এইভাবে হচ্ছে। আজকের থেকে না, প্রায় 95 থেকে শুরু হয়েছে বাফার, চলছে। শক্ত নিচ্ছে না, এগুলা করলে কোনো আপত্তি নাই। গাইবান্ধা বাফার গোডাউনের ধারণ ক্ষমতা 2000 মেট্রিক টন। বর্তমানে মজুতকৃত সারের পরিমাণ 8000 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে, দিনাজপুরের বাজারে হঠাৎ বেড়েছে ধানের দাম। আবাদ কম এবং আমদানি চালের উপর 20% শুল্ক আরোপি কারণ বলছেন মিল মালিকরা। ফেনী ছাগলনাইয়ার সীমান্ত হাটে অসম বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
অন্যদিকে এই হাটের ক্রেতারা করবিহীন সস্তায় ভারতীয় পণ্য নিয়ে অনেককেই কথিত বৈধ কালোবাজারিতে জড়িয়ে পড়েছেন। এতে ক্ষতির মুখে পড়ছেন জেলা ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ বলছে সীমান্ত হাটের পণ্য নিয়ে ব্যবসার সুযোগ নেই, ধরতে পারলে ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। এখান থেকে আমি মাল নিয়ে যাই, ধরেন সপ্তাহে 2-3 হাজার টাকা লাভ হয় খরচ বাজার যায়। ফেনীর ছাগলনাইয়ের হিসাসরা গ্রামের এই যুবক মধুগ্রাম ও শ্রীনগর বাংলাদেশ ভারত সীমান্ত হাটের ভেতর অকপটে স্বীকার করল সেখানে বৈধভাবে চলছে বিশাল চক্রের জমজমাট অবৈধ ব্যবসা। সীমান্তবাসীদের মধ্যে সম্প্রীতি বাড়ানো ও বাণিজ্য প্রসারে 2015 সালের 13 জানুয়ারি চালু হয় এই সীমান্ত হাটটি। প্রথমে এই হাটের আশপাশের গ্রামবাসীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেচা কেনার জন্য চালু হয়, কিন্তু 2 বছর না গড়াতেই প্রতি মঙ্গলবার এখন দেশের দূর দূরান্ত থেকে ক্রেতারা গাড়ি হাঁকিয়ে হুমড়ি খেয়ে পড়ছে হাটে, ফিরছে ভারতীয় মেয়াদবিহীন পণ্য নিয়ে। সংশ্লিষ্টদের হিসেব মতে প্রতি বাজারে বাংলাদেশি 27 দোকানির গড়ে 2.5 লাখ টাকার বিপরীতে ভারতীয় 27 দোকানি বিক্রি করছে 25 লাখ টাকারও বেশি। ইন্ডিয়ান কোন পণ্যের মেয়াদ শেষে কোনো ডেট নাই, এমন এগুলা আমরা চাই যে এগুলো আমরা অনেক সময় নিবে পরে এগুলো নষ্ট। ইন্ডিয়ান মালগুলা কিনা যাবে না, যে মাল কিনা যাবে না এখানে তালিকা দেওয়া আছে বাংলাদেশে, কিন্তু ভিতরে ঢুকে দেখি তারা ওগুলা বিক্রি করতেছে। বিজিবির ফেনীর 4 ব্যাটালিয়নের অধিনায়কের দাবি, হাটের নিরাপত্তা ছাড়া ব্যবস্থাপনা ও দেখভালের দায়িত্ব স্থানীয় প্রশাসনের। অতি উৎসাহিত হয়ে অনেকেই বিভিন্ন পারপাজে, অনেকে ব্যবসায়িক উদ্দেশ্যে, অনেকে অন্যান্য উদ্দেশ্যে চলে আসে, যেটা আইন বহির্ভূত, কিন্তু এটা উপজেলা প্রশাসনের দায়িত্ব। তারা এই বিষয়ে অবগত। আশা করি ভবিষ্যতে এই বিষয় নিয়ে তারাও যাতে বাইরের লোকজন ওখানে না যেতে পারে সে ব্যবস্থা নেবে। অন্যদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, সীমান্ত হাটের পণ্য নিয়ে ব্যবসা প্রতিরোধে সচেষ্ট তারা। ফ্যামিলি কনজাম্পশন, রেগুলার কনজাম্পশনের জন্য প্রোডাক্ট কিনতে পারবে, কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে কেনার কোনো সুযোগ নাই। যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কিনে থাকে তার বিরুদ্ধে আমরা পুলিশ, বিজিবি সবাই মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। গত 24 আগস্ট দুদেশের জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের সভায় সীমান্ত হাট ভারতের 2 দিন বসবার প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ভর্তির সময় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন করছেন জেলা প্রশাসনের নেতৃত্বে একটি দল। এই মুহূর্তে নগরের কাজী আলী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। নতুন বছরের শুরুতেই কিন্তু আমরা দেখেছি ভর্তির সময় বিভিন্ন স্কুলে বিভিন্ন নামে কিন্তু অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। নির্ধারিত যে অর্থ তাদের আদায়ের কথা ছিল তাদের কিন্তু বিভিন্ন অজুহাতেই কিন্তু সে অনেক বাড়তি অর্থই কিন্তু নেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখেছি। তো সেক্ষেত্রে চট্টগ্রামের যে জেলা প্রশাসন রয়েছে, জেলা প্রশাসনের নেতৃত্বে কিন্তু যেসব স্কুল অতিরিক্ত আদায় করছে তো সেসব স্কুলে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো স্কুলে তারা যাচ্ছেন, সেক্ষেত্রে তারা তদারকিও করছেন। আর কোন কোন স্কুলে আজকে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের যে কাজী আলী স্কুল রয়েছে এখানে কিন্তু জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে তারা এসেছেন। তো আমরা এখন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আমার সামনে আছেন, আপনারা তো আজকে এখানে এসেছেন, কোন কোন স্কুল আজকে আপনারা পরিদর্শন করবেন একটু আমাদেরকে জানান। ধন্যবাদ। আজকে সকালে কাজী আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের আজকের এই তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আজকে আমরা সেন্ট প্লাসিড স্কুল, স্কলাস্টিকা স্কুল এবং মিউনিসিপ্যালিটি একটি স্কুল আছে সেখানে যাব আমরা। এর আগে তো আপনারা চালিয়েছেন, আসলে অতিরিক্ত অর্থ আদায়ের তো অভিযোগ পেয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, আসলে কিভাবে নিচ্ছে অতিরিক্ত অর্থটা আমাদেরকে একটু যদি জানাতেন। ধন্যবাদ। এর মধ্যে আমাদের প্রাথমিক তালিকা ছিল 98টি স্কুলের, এর ভিতরে আমরা প্রায় 80টি স্কুল ইতোমধ্যে আমরা তথ্য সংগ্রহ করেছি। অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে সরকার নির্ধারিত যে খাতগুলো রয়েছে তার বাইরেও তারা নিজস্ব কিছু খাত তৈরি করেছে। কারণ সরকার নির্ধারিত সেই খাতে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া আছে যে এই লিমিটের অতিরিক্ত টাকা নেওয়া যাবে না, কিন্তু স্কুলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তারা নতুন করে এমন কিছু খাত সৃষ্টি করছেন যেগুলো হয়তো বা তার বেতনের ভিতরে বা সেশন চার্জের ভিতরে থাকার কথা ছিল, কিন্তু তার বাইরে সেই খাতগুলো তৈরি করে তারা সেগুলো থেকে আলাদাভাবে টাকা নিচ্ছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন তাদের? আসলে ব্যবস্থার প্রসঙ্গটা কয়েক ধাপে হবে। আমরা এখন তথ্যগুলো সংগ্রহ করছি এবং অভিভাবকদের কাছ থেকেও আমাদের তথ্য আসবে। আমরা তারপর 2 অভিভাবক এবং প্রতিষ্ঠান সেটা মিলিয়ে দেখার চেষ্টা করব যে আসলে সমস্যাটা কোথায় এবং সেভাবে আমাদের ব্যবস্থা নেওয়া হবে বোর্ড কর্তৃক। ধন্যবাদ। আমাদেরকে যেভাবে বলছে চট্টগ্রামে কিন্তু 98টি স্কুলকে আসলে তালিকা করা হয়েছে যারা অতিরিক্ত আদায় করছে, তার মধ্যে 80টি স্কুলের কিন্তু অতিরিক্ত অর্থ আদায় তারা প্রমাণ পেয়েছে। তো সেক্ষেত্রে শিক্ষা বোর্ডে তারা প্রমাণ সংগ্রহ করে শিক্ষা বোর্ডে দেবে, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কাজী আলী স্কুল থেকে সর্বশেষ খবর। চট্টগ্রামের বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ভর্তির টাকা নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করছেন সেখানকার জেলা প্রশাসন। তারই সর্বশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ করছেন ক্রেতা দর্শনার্থীরা। তাদের দাবি, খাবারের মূল্য তালিকা দেওয়া থাকলেও এর তোয়াক্কা না করে ইচ্ছে মতো দাম রাখা হচ্ছে। সঙ্গে আছে ভ্যাট ও সার্ভিস চার্জের বাড়তি বোঝা। আর বিক্রেতাদের দাবি করা টাকা না দিতে চাইলে লাঞ্ছিত করার অভিযোগও করলেন অনেকে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিবার নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন অনেকে। ঘোরাফেরা আর কেনাকাটা করতে সকাল গড়িয়ে দুপুর, বেশ স্বাচ্ছন্দ্যেই কাটান সময়। কিন্তু দুপুরে খাওয়ার পরেই অনেককে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতির মুখে। খাবারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিল দাবি করেন স্টল কর্তৃপক্ষ। এই বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেককে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন কেউ কেউ। আলাদা বাড়তি 40 টাকা ভ্যাট নিতে চাইছে। আমি জিজ্ঞাসা করলাম, লেখা আছে পড়েন। সে বলল আমি পড়তে পারি না, আপনি পড়ে নেন। পরবর্তীতে একজন লোক এখানে পিছন থেকে এসে আমার কানে থাপ্পড় মারছে। বাণিজ্য মেলা ডাকাতি করতে আসছে, 4 জনের কাছে 100 টাকা বললে 1600 টাকা বিল করে, সেই টাকা বেরোনো 1000 টাকা বিলটা নিচ্ছে। মূল্য তালিকায় দেখা যাচ্ছে এক প্লেট ফুল চিকেন বিরিয়ানি 290 টাকা এবং মাটন বিরিয়ানি 340 টাকা। মেলার বাইরের দামের চেয়ে যা দ্বিগুণেরও বেশি। এরপরও বাড়তি দাম নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতারা। যদি একটা ফুল 290 টাকা হয় তাহলে আপনি একটা ফুল দিয়ে 2 জায়গায় দিবেন। সেই ক্ষেত্রে করছে কি, একটা ফুল দিয়েছে কি হাফ দিয়েছে বুঝতে পারে নাই, বলছে এইটাই ফুল। খুশি বকশিস যা দেয় তা দিমু, কিন্তু আমাদের গলা কেটে পুরো 30 টাকা দিতেই হইব, ঠিক আছে? জনপ্রতি করে টাকা দিতেছে। তবে অনিয়মের অভিযোগ মানতে নারাজ স্টল কর্তৃপক্ষ। বরং কোনো কর্মচারী এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। মালের দাম বাড়তি, ম্যানুয়াল যেটা এটাই বিক্রি হচ্ছে। যখন বিলাররা হাতে নেয় তখন ওই টিপসের টাকাটা রেখে দেয়, সার্ভিস চার্জ ধরে। মালিক পক্ষের কোনো সার্ভিস চার্জ নাই। আমাদের কাছে আসছে কিন্তু আমাদের জরিমানা করে নাই। আমাদের ওই যে পেপসির ভিতরে ওনারা বলে যে এটা ব্রেকডেড, কারণ আমাদের পেপসি ধরেন যে এটা দাম না। ক্রেতা দর্শনার্থীদের হয়রানি বন্ধে মেলায় দায়িত্ব পালন করা ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাছে এসে অভিযোগ করলে আমরা সাথে সাথে আমরা সেই স্টলে যাই। অভিযোগটা সামনে প্রমাণিত হওয়ার পর আমরা অভিযোগকারীকে সমঝোতার মাধ্যমে অথবা জরিমানার মাধ্যমে তাদেরকে অভিযোগটা নিষ্পত্তি করি। খাবারের স্টলগুলোতে প্রতিদিনই জরিমানা করা হলেও থামানো যাচ্ছে না তাদের অপকর্ম। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বাজারে হঠাৎ করে বেড়ে গেছে ধানের দাম। বস্তাপ্রতি বেড়েছে 500 থেকে 600 টাকা। এতে দারুণ খুশি কৃষকরা। আর ধানের দাম বাড়ায় চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। মিলারদের দাবি, আবাদ কম হওয়ায় ও আমদানি চালের উপর 20% শুল্ক আরোপের কারণে দাম বেড়েছে। আর খাদ্য বিভাগ বলছে, ধানের দাম বেড়ে গেলেও সংগ্রহ অভিযানে কোনো প্রভাব পড়বে না। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহে দিনাজপুরের বাজারগুলোতে বেড়ে গেছে ধানের দাম। মোটা ধানের দাম বেড়েছে সবচেয়ে বেশি। তবে ধানের দাম ভালো পাওয়ায় দারুণ খুশি কৃষকেরা। 75 কেজির প্রতি বস্তা কয়েকদিন আগে ছিল 1250 টাকা। এখন প্রতি বস্তা 1600 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে। তবে চিকন ধানের দাম সেই অনুপাতে বাড়েনি। ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে চালের বাজারে। চালের মূল্য প্রতি কেজি বেড়েছে 3 থেকে 5 টাকা। আগে ছিল 1400, এখন আস্তে আস্তে দাম বাড়ছে 1500, এখন বর্তমান চলেছে 1600, 1700। আমরা গোটা হাতের থেকে মোটা ধানে 300-400 টাকা বেশি দাম পাচ্ছি। ধানের দাম বেড়ে যাওয়ায় কৃষক লাভবান হলেও খুশি না ব্যবসায়ীরা। এটা যদি এরকম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষকে 40 টাকা কেজি মোটা চাল খেতে হবে। বিক্রেতারা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ার কারণে চালের দাম বেড়েছে। পাশাপাশি সরকারি সংগ্রহ অভিযানের প্রভাব পড়েছে চালের বাজারে। আঠার চালের দাম যেখানে ছিল 40 থেকে 42 টাকা, এটা গত সপ্তাহ থেকে বেড়ে 42 থেকে 44 টাকা পর্যন্ত আসছে আর কি। ধানের বাজারটা বাড়ার কারণে মোটামুটি সব আইটেমের চালে মনে করেন 2 থেকে 5 টাকা কেজি বেড়েছে। তবে চালকল মালিক গ্রুপের দাবি, মোটা ধানের আবাদ কম হওয়ায় ও আমদানি চালের উপর 20% শুল্ক আরোপের কারণে ধানের দাম কিছুটা বেড়েছে। এখন টেরিফ উঠিয়ে দিলে আগামী সামনেই বড় সিজন, আবার ওই ধানের দাম চলে আসবে 1000 টাকা 800 টাকা বস্তা, তখন আবার ওই কৃষক মার খাবে। খাদ্য বিভাগের জেলার কর্মকর্তার দাবি, ধানের মূল্য বৃদ্ধি পেলেও সংগ্রহ অভিযানে কোনো প্রভাব ফেলবে না। আমাদের প্রায় 28,000 টন প্রকিউরমেন্ট হয়ে গেছে। তো ওটা যদি আমরা পার্সেন্টেজে ফেলি, এটা প্রায় 80 থেকে 85% হয়ে গেছে। মাত্র বাকি আছে 15 to 20%। ওটা আমাদের প্রকিউরমেন্টের উপরে খুব একটা প্রভাব পড়বে না আর কি। দিনাজপুরের 13টি উপজেলায় এবার খাদ্য সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা 36,163 মেট্রিক টন। এ পর্যন্ত অর্জিত হয়েছে 28,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়েশ সন্দেহে 2 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। রাজধানী কুয়ালালামপুর থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। আটক 2 বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের দুজনেরই বয়স 22 থেকে 28 বছর। তারা মালয়েশিয়ার বিক্রয় কর্মী হিসেবে কাজ করছিলেন। আটক অন্য দুজনের মধ্যে একজন ফিলিপিন্সের নাগরিক আর একজন মালয়েশীয় নারী। ফিলিপিন্সের ওই নাগরিক আইএস এর হয়ে সদস্য সংগ্রহের কাজ করছিলেন বলে জানান মালয়েশীয় পুলিশ প্রধান খালিদ আবু বক্কর। 4 জনকে আটকের তথ্য জানিয়ে সোমবার এক বিবৃতিতে বলা হয়, ফিলিপিন্সের এক যুবক মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্য থেকে আইএস এর সদস্য সংগ্রহ করতে সাওয়া প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন। আটক বাংলাদেশি 2 শ্রমিক ফিলিপিন্সের নাগরিকের প্ররোচনায় আইএস এর সমর্থক হতে উৎসাহী হয় বলে ধারণা মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের। দেশের নারী ফুটবলের খবর আসছে। সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে অংশ নেওয়ার আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে জাপানের একটি টুর্নামেন্টে খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারী দল। এই টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা অর্জনকেই বড় করে দেখছেন দলের কোচ ও অধিনায়ক। তবে লক্ষ্য থাকবে সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো কিছু করার। দেশের ফুটবলে সুখের হাওয়া এনে দিয়েছে ষোড়শীরা। সম্প্রতি এই মেয়েরাই রানার্স আপ হয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপে। ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ইরান, চাইনিজ টাইপের মতো দেশগুলোকে মাটিতে নামিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে মূল পর্বে। আসছে সেপ্টেম্বরে এফসি অনূর্ধ্ব 16 মূল পর্বে খেলতে থাইল্যান্ডে যাবে লাল সবুজের মেয়েরা। এমন বড় আসরে খেলতে যাওয়ার আগে নিজেদেরকে বাইরের কন্ডিশনের সাথে ঝালিয়ে নিতে জাপান গ্রিন শাকাই ফেস্টিভ্যালে খেলতে যাচ্ছে সানজিদা মার্জিয়ারা। উৎসবমুখর এই টুর্নামেন্টে প্রতি ম্যাচ হবে 40 মিনিট করে। 28 জানুয়ারি কৃষ্ণা মারিয়ারা মুখোমুখি হবে এসি ইমাবারির। একই দিন আরো 2টি ম্যাচ খেলবে ষোড়শীরা। মূল ম্যাচের আগে 26 জানুয়ারি একাডেমি শাকাইয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। 20টা টিমের ভিতরে 18টা টিম জাপানের নিজস্ব, আর 2টা টিম হচ্ছে একটা বাংলাদেশ, থাইল্যান্ড। এশিয়ার টপ টিমের মধ্যে জাপান ওয়ান অফ দেম। সেক্ষেত্রে বাংলাদেশ টিম তাদের সাথে খেলার পরে তারা বুঝতে পারবে যে আসলে বাংলাদেশ টিমের অবস্থান কোথায়। জাপানের এই ফেস্টিভ্যালে অংশ নেওয়া 20টি দলের মধ্যে 18টি তাদের নিজস্ব দল। বাকি 2টি দল বাংলাদেশ ও থাইল্যান্ড অনূর্ধ্ব 16 নারী দল। কোচ এবং অধিনায়কের চিন্তায় এমন বড় কোনো আসরে খেলার অভিজ্ঞতা অর্জন এই টুর্নামেন্ট থেকে। জাপান টিম আপনার আমাদের থেকে অনেক এগিয়েই থাকবে। তারপরে আমাদের মেয়েরা চেষ্টা করবে 100% দিয়ে যাতে তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে এবং তাদের বেস্ট অভিজ্ঞতাটা এখান থেকে নিতে পারে। প্রীতি ম্যাচটা খেলে শিখবো, আর আমরা যেটি ম্যাচ আছে আমাদের নিজের 100% দিয়ে খেলবো যাতে আমরা ভালো করতে পারি, আর আমাদের যেখানে যা ভুল আছে সেটা আমরা শুধরিয়ে নিব। এফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সাথে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি টুর্নামেন্ট থেকে ভালো কিছু করার প্রত্যাশা কিশোরীদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেগাসিটি ঢাকার সড়ক ব্যবস্থায় দুর্ভোগ এখন নিত্যদিনের অবধারিত চিত্র। পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। সমস্যা সমাধানে চারপাশে রিং রোড নির্মাণের উদ্যোগ। গাদা গাদা বই, কোচিং আর গৃহশিক্ষক মিলিয়ে বিভীষিকাময় জীবন কোমলমতি শিক্ষার্থীদের। মানসিক সমস্যাগ্রস্ত এক প্রজন্ম গড়ে ওঠার আশঙ্কা বিশ্লেষকদের। আবাসন সহ নানা সমস্যায় ঢাকার ব্যারাকগুলোতে পুলিশ সদস্যদের মানবেতর জীবনযাপন। ডিউটি শেষে নেই বিশ্রামের সুযোগ। সমাধানে পদক্ষেপ নেওয়ার দাবি কর্তৃপক্ষের। পুলিশি হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক। এবং জায়গার অভাবে মাসের পর মাস গোডাউনের বাইরে ফেলে রাখায় গাইবান্ধায় নষ্ট হচ্ছে ইউরিয়া সার। কিনতে আগ্রহী নয় কৃষক, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।